নীরব 20 বছরের মধ্যে হাতে গুনে 17 থেকে 18 দিন রাতেও আমার কাছে থেকেছে 20 বছরের মধ্যে। সবার সামনে বলে সঙ্গে তাহলে ছাড়াছাড়িটা কেন হলো? ছাড়াছাড়িটা হলো ও আমাকে বলে যে আমি নাকি পরকীয়া করি। আমি যার সাথে কথা বলবো না কেন তার সাথে আমার রিলেশন আছে। আমি কালো শাড়িটা কেন পরলাম, পরে কেন আমি আমার ওই ভাইয়ের বাড়িতে গেলাম। আমার ছোট মেয়েকে দিয়ে আমাকে বাজে বাজে কথা বলে, যে সব রেকর্ড করেছে। মানুষের সব কথা বিশ্বাস করা যাবে না, বিশেষ করে স্বামীদের ভালোবাসায় মুগ্ধ হওয়া যাবে না। হ্যাঁ, ওটা একদম শুরু থেকে বলেন লাইফের। আমি যখন এসএসসি পরীক্ষা আমার শেষ হয় তখন আমার বিয়েটা হয়। তো আমার দাদা আমাকে মানুষ করতো। আমার আব্বা মানে গরিব গরিব বলতে না, নেশা টেশা করতো আমার আব্বা। তো আমাদের আব্বাও 2টা বিয়ে করেছে, তো আমাদের পরিবারকে ওইভাবে দেখতো না। তো আমার দাদা মানে আমার দাদার ভাই ছিল, উনি আমাকে মানে 1 থেকে এসএসসি পর্যন্ত পড়িয়েছে, মানুষ করেছে আমার দাদা। তো আমাকে আমার দাদা কোটে ডিসি ছিল, তো উনি আমাকে কোনো দিন কোনো কিছুর অভাবে রাখেনি। তো ওই আমি যেদিন পরীক্ষা দিয়ে আসি, তো ওই ছেলে ওই মানে আমার প্রথম হাজব্যান্ড, ও কিন্তু মালয়েশিয়ায় থাকতো। ওর বাসায় আলমডাঙ্গা পরাগপুর গ্রামে। তো উনি আসে, উনি কিন্তু বিয়ে করতে আসছিল পাঠানপাড়া মানে দরগাপাড়া পাঠানপাড়া রাজছেদ আমাদের, ওরা মানে প্রভাবশালী মানে মামা শ্বশুররা আমাদের। তো যাই হোক, ও আমাকে রাস্তাতে দেখেছিল, দেখে পছন্দ করে আমার বাড়ি পর্যন্ত এসেছিল। আসে আমার আম্মাকে বিয়ের পছন্দ। তো আমার আম্মারা ভাবলো যে হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, এত বড় লোকের ছেলে, এখানে আমার মাদেরও দোষ আছে। তো মানে জীবন আমার শুরুতেই শেষ করেছে। তো বললো যে তাহলে পারে বিয়েটা দিয়ে দিই, মানে এই বিয়েটা কিন্তু আমার আম্মারা দিয়েছে। তো ও ছেলে আমার পিছ ছাড়ে না মানে এমন তোমার করে। তখন দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে তোমার আলমডাঙ্গায় চলে গেল। ওর পরিবার মানে অনেক বড় লোক, ধনী পরিবার, যে তারা কেউ আমাকে মেনে নেয়নি। তখন ওই কিন্তু বাসা ভাড়া নিয়েছিল, আমাকে গ্রামে নিয়ে যায়নি। আলমডাঙ্গাতে মেন শহরের পরে বাসা ভাড়া নিয়ে ঘর বাড়ি ফার্নিচার টার্নিচার রাখে, অত টাকার সমস্যা ছিল না। যাই হোক, যে আমি গরিবের মেয়ে কেন মানেনি, আমি গরিবের মেয়ে, হ্যাঁ, এর জন্য আমাকে মানেনি। তার 1-2 মাস পরে তখন আমাকে গ্রামে নিয়ে গেল। নিয়ে যে ধরো গ্রামের যেটা নিয়ম, মানে ওরা কিন্তু গ্রামে অনেক প্রভাবশালী, মানে গোটা গ্রামটাই কিন্তু আমার ওই শ্বশুর বাড়ির। হ্যাঁ, নিয়ে যে উঠানে আমাকে বসালো, বসানোর পরে আমার চুল মানে আমি শাড়ি পরে গেছি, তখন তো আমি মানে অনেক পাতলা সাতলা ছিলাম, আমার তখন তোমার 15 বছর বয়স। তো যাই হোক, তখন আমি তো মানে রাজশাহীর বাইরে একটা গ্রামে, যে গ্রামের পরিবেশে তো আমি তো ওরকম মানাতে পারছি না। আমাকে উঠানে বসালো, বসে আমাকে হাঁটাচ্ছে, চুল খুলে দেখছে, আমার শাড়ির আঁচলটাকে সরিয়ে দিচ্ছে, মানে এরকম মানে দাদি শাশুড়ি মানে গ্রামের সব মানুষজন সব ভিড়ে চলে আসলো। আসার পরে তোমার করলো, বলছে খালি তো মেয়েই দিয়েছে, মেয়েকে তো আর কিছুই দেয়নি, মানে মেয়ে গছিয়ে দিয়েছে। কথাটা শুনে আমি না ছোটো থেকে নীরব, আমার বাপের কিছু নাই, কিন্তু আমার দাদা আমাকে ব্যয়বহুলভাবে মানুষ করেছে, মানে সোনা চামচ মুখে দিয়ে মানুষ করে, তার জীবন প্রাণী ছিলাম আমি। আমি 100টা মিথ্যা বলতাম। আমার দাদা কিন্তু বিয়ে করেছিল না, একটা হিন্দুর মেয়েকে ভালোবাসতো। তো সেই মেয়ে মারা গেছে মানে আমার দাদার জন্যই। তো ওটা কিন্তু আমার দাদার ভাই, নিজের দাদা না। তো উনি তখন আমাকে মানুষ করেছে, মানে আমি তখন ইংলিশ মিডিয়ামে পড়তাম, আমার আব্বা বেতন দিতে পারেনি, আমার নামটা কেটে দিয়েছিল। তখন দাদা আমার ফুপুকে বলছে, কী রে তোরা স্কুলে যাস, লতা কেন যায় না? আর আমি খুব সুন্দর ছিলাম ছোটোবেলায়। তখন দাদা বলছে ওর নাম কেটে দিয়েছে, তো জানা আসিস ওর কত টাকা লাগবে। এই যে তোমার 1 থেকে ক্লাস মানে ম্যাট্রিক পর্যন্ত আমার দাদা 9টা প্রাইভেটের টাকা দিত তোমার প্রত্যেকটা সাবজেক্টে। সেটা আমি কী করতাম জানো? আমি একটাও প্রাইভেট পড়তাম না, ওটা নিয়ে এসে আমার সংসারে দিতাম। আমাদের বাসা বিক্রি করে দিল। আমার ছোট ছোট ভাই বোন আছে, তাদেরকে দেখতে হয়। আমার ছোট ছোট ভাই বোন, আমার বাপ ভালো মানুষ ছিল, কিন্তু কোনো কাজ করতো না। তো সেই ভাই যাদের জন্য মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম, ওই আমার সংসার ভেঙে দিল। ওই আমার স্বামী কিন্তু খুব ভালো ছিল। মানে তুমি আমার ছবিগুলো যদি দেখো বলবা যে আপা আপনি কি, আমি যদি একটু টিপ না দিয়ে গেছি, সরে বসতে বলেনি, কোনো দিন আমাকে কষ্ট দেয়নি। পরে যে আমাকে বিয়ে গেল, পরে তোমার উনি মারা গেল যখন, তো আমার মেয়ে যখন ক্লাস 1-এ পড়ে, 1 বলছি 1.5 বছর, তখন এই যে প্লাস্টিকের চেয়ারগুলো ছিল না, তোমার এই প্লাস্টিকের চেয়ার থেকে পড়ে যায়, এই হাতটা ভেঙে গেল। তখন নীরব, তখন আমার তো বাপ মায়ের তো ওই যে বললাম আমার প্রাইভেটের টাকা দিয়ে, দাদা প্রত্যেক মাসে রিটায়ার করেছিল, দাদা থাকতো চাপায়, তখন এসে আমাকে টাকা দিত, আমার খরচ দিত। তো
ওই টাকা আপনার সংসার চলছে? সংসার চলতো। আর মানে দাদা বাজারও করে দিয়ে যেত, আমাদেরকে বাজার করে দিয়ে যেত, যে হয়তো খাওয়া দাওয়া করবে। মানে এদেরকে যে বাড়ি ভাড়াটাও দিত দাদা, তুই কোথায় থাকবি। কিন্তু আমার আব্বাকে দেখতে পারতো না, খুব রাগ। মানে আগেকার মানুষ ছিল তো খুব রাগ, আর শিক্ষিত মানুষ। কিন্তু দাদার খুব স্বপ্ন আমি ডাক্তারি পড়ব, খুব স্বপ্ন ছিল। আমি না দাদাকে ঠগিয়েছি, এর জন্য হয়তো বা আমার আজকে এই পরিণতি। কিন্তু আমিও তো মানে ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে, ছোট ছোট 3টা ভাই বোন, আমরা 4 ভাই বোন। তো তোমার আমার ওই স্বামী যখন ও রাগ করতো, দাদা কিন্তু জানতো না যে আমি বিয়ে করেছি। বিয়ে করলে তো নীরব সব বন্ধ করে দিবে, তখন আমার সংসারটা চলবে কি করে। তখন তো ও মানে আমাকে হুট করে বিয়ে করেছে, তখন তাহলে আমাদের সংসারটা চালাবে কি করে, এটা তো না খেয়ে মরে যাবে। একটা টাকা দিয়ে আর কেউ নেই, আত্মীয় স্বজনের মধ্যে কেউ নেই, কারের অবস্থা এরকম ভালো না। তো এই চিন্তাটা আমি করে, তখন আমার স্বামীও ভালো ছিল, মিথ্যা তো বলবো না। তখন আমি আলমডাঙ্গা থেকে প্রত্যেক মাসে 2বার করে চলে আসতাম। মানে দাদা এসে মানে 2বার আসতো মাসে। তোমার 5 তারিখে আসতো পেনশন তুলতে, আর আসতো 20 তারিখে, বলে দিত আমাকে যে আমি আসছি। তখন আমি তার আগের দিন আলমডাঙ্গা থেকে চলে আসতাম। দাদা জানতো না আমার মেয়ে হলো, তখন আমি তো পাতলা সাতলা, আমার বাচ্চা পেটে। তখনও দাদা জানে না যে আমার বাচ্চা পেটে। ও মাই গড, আপনি মিথ্যে বলে গেছেন? এত মিথ্যা বলেছি এটা আমি। খুব অন্যায় করছেন আপনি, অন্যায় খুব অন্যায় করেছি তো, করছেন। হ্যাঁ করেছি তো। আমি ওই অন্যায় শাস্তিগুলো এখন পাচ্ছি। সেটা তো খুব বড় অন্যায়। একটা মানুষ ভেঙে যাবে যে আমি বাচ্চার মতো করে মানুষ করতেছি, আর সে আমার সঙ্গে এসে বিয়ে করে প্রেগনেন্ট, আমি জানি না। না, তখন তোমার আমি ম্যাক্সি পরে থাকি। আমরা ভয়ে, তখন এখনকার মতন আমার বুদ্ধি নাই বা বুঝ না দেয়। আমি তখন 15 বছর আমার বয়স, গোটা সংসারের চাপ, চারিদিক দিয়ে লোন। তো তখন আমার বাচ্চা যখন হলো, তখন দাদা ওই শেষ, আমার দাদা 23 তারিখ, আমার মেয়ে হলো জানুয়ারি 4 তারিখে, আর দাদা আসলো তোমার 3 তারিখে, 2 তারিখে আসছে। আর 3 তারিখ থেকে আমার মানে পেটে খুব ব্যথা হচ্ছে। তো আমার দাদাকে আমি বলছি, দাদা ও আমাকে বলে, কি রে তোর পেট কেন মোটা, ম্যাক্সি পরে তোমার হচ্ছে মাথায় সবসময় ওড়না দিয়ে থাকে। আর আমি আগে বিয়ের আগে বোরখা পরতাম আমাকে। তো তখনকার বলছে যে, কি রে তোর পেট কেন মোটা হয়ে যাচ্ছে, তুই এইভাবে ব্যায়াম করবি তাহলে তোর ভুঁড়িটা কমে যাবে। হাই খোদা, এমন মানে। তো যাই হোক, তো তখন আমি কিছু বললাম না। আমি বলছি, হ্যাঁ দাদা ঠিকই বলেছেন। আর বেশিক্ষণ থাকে না, সকালে এসে বাজার টাজার করে দিয়ে আমাকে টাকা পয়সা দিয়ে তোমার চলে যাই। মানে আমি যতক্ষণ থাকবে, আমি মানে বাথরুমও যেতে পারতাম না। মানে লতা 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 আমার আম্মার সাথে 7 বছর কথা বলেনি। কারণ কি, আমার আম্মা আমাকে মেরেছিল তাই 7টা বছর কথা বলেনি। এত আদর করতো আপনার? এত, ওর দাদার গোটা পরিবার। আর আপনি এত বড় বেইমানি করলেন তার সাথে? হ্যাঁ এটা করেছি, তুমি এটা করেছি নীরব। আমাকে তুমি যতই খারাপ বলো, আমিও কিছু মানে বাধ্যতামূলক কিছু, মানে ছোট ছোট ভাই বোন আমার। আচ্ছা গেল, তারপরে খালি দাদার কাছে এটাই গোপন ছিল যে আমি বিয়েটা করেছি, এটাই জানাইনি। তাছাড়া ধরো মানে আর আর কি এত। বাদ থাকে? পড়ালেখা বাদ দিয়ে, পড়ালেখা না, করেন পড়ালেখা নাই, করেছি। টিউশনি করছেন না, তার ইচ্ছা ছিল যে আপনাকে সে পড়াচ্ছিল ডাক্তার বানানোর জন্য, সেটাও করলেন না? হ্যাঁ না, করবো কি, দাদা তো মারাই গেল তোমার। তো তখন তোমার এসএসসি পরীক্ষা দিয়েছে, আমার তোমার ফার্স্ট ডিভিশন আছে, তোমার 2টা লেটার আছে। তখন তো আমাদের লেটার ছিল, আমার অঙ্কে ইসলাম ধর্মের 2টা লেটার ছিলাম, ফার্স্ট ডিভিশন ছিলাম। তো তোমার এসএসসি পরীক্ষা দিয়েছি আমি, তখন আমার পরীক্ষা দিয়ে আসবো না, দাদা কারেন্ট চলে গেছে, ফ্যান দিয়ে বাতাস, পাখা দিয়ে বাতাস করছে আমাকে। কি খাবো, কি করব, মানে কি লাগবে, উফ, মানে কি বলবো। মানে কেউ কাউকে এত ভালোবাসে, আমার নিজের দাদা ও দাদিও আমাকে প্রচুর ভালোবাসেছে, আমার 2টা ফুপুও। আমি কিন্তু বংশের খুব আদরের মেয়ে, খুবই আমাদের শুধু। তো তোমার দাদা মরে গেল, আমার জীবনে দুর্যোগ সেদিন থেকে শুরু হয়ে গেল। দাদা কি মরার আগে জানতো যে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, মরার আগে বলা হয়েছিল। তখন সে রিয়াক্ট কি করছিল? তো বললো, ভুল তো মানুষই করে, ভুল তো মানুষই করে। তো তুমি যে আমাকে শেষে সত্যটা বললা, আমার দোয়া থাকলো তোমার জন্য। আর জীবনে কোনো দিন কোনো কাজে মাথা নত করবা না। তোমার কোনো দিন কোনো কাজে মাথা, জীবন সবসময় মনে করবা তোমার যেদিন মৃত্যু লেখা আছে সেদিন তোমার মৃত্যু হবে। কিন্তু অন্যকে কোনো দিন আর প্রশ্রয় দিবা না, কোনো দিন কারোর কাছে মাথা নত করবা না। যখন বাধ্যতামূলক যদি তোমাকে মাথা নত করতে হয়, সেদিন তুমি এই শপথ নিয়ে মাথাটা নত করবা যে তুমি তার প্রতিশোধ নিবা, নিয়ে তুমি মাথাটা তুলবা তখন। মানে এরকম আগেকার মানুষের কথা তো অনেক কথা বলে গেছে। সুন্দর কথা তো বলছেন। তখন আমি দাদাকে বললাম, ঠিক আছে, আর কিছু কথা ওয়াদা করো তুমি আমাকে কিছু কথা দাও, জীবনে কোনো কাজে তুমি আমার মানটা ধরে রাখবা।
আমার আদর্শগুলোকে তুমি ধরে রাখবে, তুমি জীবনে কোনোদিন কারোর ক্ষতি করবা না, উপকার না করতে পারো, ক্ষতি করবা না। আর তুমি তোমার নিজেকে কোনো সময় অসহায় ভাববা না, মনে করবা সবসময় তোমার সঙ্গে তোমার দাদা আছে, তোমার আল্লাহ আছে সবসময়। তো আমি সেটা মেনে এখনও চলি। আমার কিন্তু কিচ্ছু নাই নীরব। আমাকে দিয়ে আমার হাজব্যান্ড মারা গেল, লিভার ক্যান্সার হয়েছে। ও যে মারা গেছে, আমার মেয়ের হাত ভেঙে গেল, তখন আমার ননদেরা কোটিপতি, তখন আমার 36,000 টাকা লাগবে আমার মেয়ের হাত অপারেশন করতে, রড টড দিয়ে। আমার মেয়ে তো মানে খুব সুন্দর, এত সুন্দর বাচ্চা, ওর আব্বা অনেক সুন্দর ছিল। তো তোমার আমি আমার ননদদেরকে, ওর বাপকে বলছি, তখন ওর বাপ বললো, ওরও একটা ভিতরে রাখছিল যে আমি পরিবার মানে বাপ মা ভাই বোন নিয়ে তো ব্যস্ত থাকিয়েছি। তো বললো তোমার বাপের বাড়ি থেকে হয়েছে, আমি 1 টাকাও দিব না। ও তখন বেক্সিমকোর কিন্তু তোমার হচ্ছে সিএম ছিল না, জিএম ছিল, যাই হোক একটা সাভারে, মালয়েশিয়া থেকে চলে আসছিল। আসার পরে তোমার আমার সংসার ওর সাথে মাত্র 6 মাসের। তো তোমার কিন্তু কথাবার্তা হতো, কিন্তু ওর খুব ক্ষোভ রাগ ছিল আমার প্রতি, মানে আমি ওখানে এই যে দাদার জন্য আমি এখানে চলে আসতাম, দাদা জানতো না। কিন্তু আবার আমার দাদা কিন্তু ওর হাতেই মরেছে। হসপিটালে যখন দাদা মানে স্ট্রোক করলো, তখন তোমার আমার হাজব্যান্ডই ছিল, আমার মেয়ের বাপই ছিল। তো তোমার আমার দিয়ে তখন মারা গেল যখন দাদা, তখন তোমার আমার তো ওই যে বললাম সেদিন থেকে এই আজ পর্যন্ত যুদ্ধ করেই যাচ্ছি, করতে করতে আমি এখন ক্লান্ত। এখন আমি নিজের জন্য ভিক্ষা চাচ্ছি না আল্লাহর কাছে, আমি আর 2টা মেয়ে জানে ভালো থাকে। এদের পিছনে তোমার আমাকে মানুষ খুব জ্বালিয়েছে নীরব, খুব জ্বালিয়েছে, খুব অতিরিক্ত জ্বালিয়েছে। আমি আমি এত ধৈর্যশীল একটা মেয়ে, এখন মনে হচ্ছে যে নিজেকে ভয় লাগে, মানে ভয়ঙ্কর হয়ে উঠছে আমি। আর ভালোই লাগে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে, মানে মনে হয় যে কেউ একটা ভালো কথা বললো, তাকে আমি খুন করে ফেলে দিই। এতটা বিরক্ত হয়ে গেছে আমি সমাজের প্রতি, বলো মানুষ আশপাশ দেখে। কারণ ওই যে আমি অন্যায় কিন্তু ছোটো থেকে সহ্য করতে পারি না। আচ্ছা গেল, তখন আর 36,000 টাকা ওই সময় তোমার 2001 সালে আমার মেয়ে হয়েছে, 2001 সালে 36,000 কিন্তু অনেক টাকা। কিন্তু আমরা তো দিন, আমার দাদা মরে গেল, আমাদের তো তোমার সংসারটাই শেষ হয়ে গেল না, কে দিবে? আমার আব্বাও ওইভাবে ইনকাম করে না, যে আব্বাও অসুস্থ, ভাইগুলো তোমার ছোট ছোট, তখন তোমার কি করব? তো ওর আব্বা কিন্তু ইচ্ছা করলে দিতে পারতো, যাই হোক কিছু দিল না। তখন আমি কি করব? তখন এইখানে লোন তুলছি, এর লোন তুলে ওকে দিচ্ছি, ওর লোন তুলেও এর ধার সাথ করছি, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, বাজার করছি, খাওয়ার খরচ, লাস্টে তোমার কোনো উপায় না পেয়ে তখন আমি মেয়েটা চাকরিতে যাই। আমার খালা আমাকে বললো তো এটা চাকরি কর। তো তোমার ওটা অশোকা কোম্পানি ছিল আমাদের রাজশাহীতে, বাড়ির কিছুদিন পাশে বাটার মনে। আমাকে নিবে না, মালিক নিবে না, মালিকের বউ নিবে না। কারণ কি? এত সুন্দর মেয়ে আমাদের এই কোম্পানিতে, ওটাতে তোমার ওষুধ বানাতে হয়, আমরা নিব না কারণ মেয়ে সুন্দর। তার সব বউদের ভয় থাকে যে হয়তো এরকম একটা সুন্দর মেয়ে যদি নেওয়া যায়, অল্প বয়সের মেয়ে, কোনো একটা অকারেন্স ঘটতেই পারে। আমি হাত পা ধরে অনেক অনুরোধ রিকোয়েস্ট করার পরে 1 সপ্তাহ ঘুরে আল্লাহর হয়তো দয়া হয়েছে, তখন আমাকে নিল। নীরব আমি তোমার হচ্ছে খুবই তো ছোটো, 16 বছর তখন, আমার বোতল ধুচ্ছি, আমার মেয়ে আমার বুকের দুধ খাই, তোমার আমার মেয়েকে রাখে, আমার আব্বা দুপুরে নিয়ে আসে, একটু খাইয়ে নিয়ে যাচ্ছে, তারপরে পান্তা ভাত খাচ্ছি ওখানে বসে থেকে, সবার সাথে সবাই যা খায় আমিও খাচ্ছি। যখন নীরব আমি কিন্তু তোমার পোকামাকড় দেখে, কেন্নি কেঁচো দেখে খুব ভয় পাই, খুবই ভয় পাই, মানে আমার জীবন মানে হয়ে যায়। আমাকে এই বস্তা বস্তা বোতল তোমার ধুতে হয়, মানে সপ্তাহে করে কাজ ভাগ করা থাকে, তোমার লেবেল লাগাতে হয়। এই যে আমার রক কেটে গেছে হাতে এখনো, তোমার ধরিয়ে রক্ত পড়ে গেল। বোতল যখন, এর চেয়ে কষ্ট মানে আমার কপালে তো এটা ছিল না, যখন আমাকে বোতল পরিষ্কার করতে হয়েছে, ধুতে হয়েছে, তোমার বস্তা বস্তা বোতল। তখন আমার 16 বছর, তোমার 7-8 মাস বয়স। তো গেল, আমি সবার দরজায় ঘুরেছি, যেমন মেয়ের হাতটা অপারেশন করতে। আমার দ্বিতীয় হাজব্যান্ড যে, তো উনি আমার পাশে, তখন ওই কিন্তু আমাকে তখন 300 টাকা দিয়েছিল, আমার মেয়েকে হসপিটাল পর্যন্ত নিয়ে গেল। তারপর থেকে ওর আর কোনোই খবর নাই, ওর সাথে তখন আমার কোনো সম্পর্ক রিলেশন ছিল না, আমি ওকে চিন্তামও নয় ভাবে।
আমার বোন বা আমার চাচার বন্ধু ছিল, উনি কিন্তু আমার চাচার বন্ধু ছিল, কিন্তু ধরো হোটেল আর বাড়ি আমাদের পাশাপাশি, ধরো আমাদের নিচতলা বাড়ি, ওর উপর থেকে 4 তলা হোটেলও কিন্তু আমাদের গোটা বাড়ি দেখে, ও কিন্তু আমাকে দেখতো আগে থেকে। আচ্ছা গেল, তো আমি ধরো তখন তো আমি কোনো সেন্সে নাই, কি করে টাকা জোগাড় করবো, লোন তুলতে গেলে স্বামী লাগে, এই লাগে, সই লাগে। তখন আমার একটা খালাতো ভাইয়ের বউ ছিল, যদিও আমি লাইফটা ওনার জন্য আরও বেশি করে আমার করা, যে আমি যদি আমার চামড়া কেটে পায়ের জুতা বানিয়ে দিতে পারতাম ভাবিকে, তাহলে হয়তো আমি মনে শান্তি পেতাম। আমার খালাতো ভাইয়ের বউ, তো এত কিছু করছে আপনার জন্য, ওর বিয়ের সকল গহনা আমার হাতে তুলে দিয়েছে। ইম্পসিবল, এটা সম্ভব এটা না। সত্য, নীরব সত্য। এটা কোনো মানুষ করতে পারে না, এটা কেউ করতে পারে না। ওই জন্য তো বললাম যে আমার চামড়া দিয়ে ভাবি হয়তো দেখবে, শুনবে আমার লাইফটা, তো ভাবি এত একটা ভালো মানুষ ছিল আমার। ওটা কিন্তু আমার নিজের ভাইয়ের বউ না, খালাতো ভাইয়ের বউ। আমার কিন্তু ছোট থেকে খুব ভালোবাসতো ভাবিদের বাড়িতে যাওয়া আসা, খাওয়া দাওয়া সবই। ভাবির বোন আমার বান্ধবী ছিল আসলে। তখন আমাকে বললো, লতা তুই কাঁদিস না, মানে ওনার মেয়েকে আবার পিএনএ ভর্তি করেছিল ভাবি, প্রতিদিন সকালে ভাবির সাথে আমার খুব মিল ছিল। খালাতো ভাইয়ের বউ আর এত ভালো মানুষ দুনিয়াতে আছে বলে কিন্তু দুনিয়াটা টিকে আছে। তো আমার খালাতো ভাইয়ের বউ, ওর নাম রীতা, আমার ভাইয়ের নাম জুয়েল, ওর একটাই মেয়ের নাম জ্যোতি। দোয়া করি, অবশ্য ওর পরিবার এখন দুধে ভাত আছে, আলহামদুলিল্লাহ এত ভালো আছে। তো ভাবির জন্য আমার দই, যে বললাম আমার চামড়া কেটে যদি আমি ভাবির জন্য জুতা বানিয়ে দিই না, তাহলে আমি মনে হয় শান্তি পেতাম। এত করেছে ভাবি। তখন ভাবি বাপের বাড়ি থেকে তোমার গহনা দিয়েছিল কানের গলা, তখন দিল ভাবি আমাকে, বলে এটা রেখে তো অপারেশন কর। তখন রড টড এটা সেটা, ওটাও যুদ্ধ নীরব আমি একা করেছি। কোথায় ডাক্তারের কাছে খোঁজ নিয়ে ওটা কিনে নিয়ে এসেছি। ছেলে মানুষ তো কেউ নাই আমার জীবনে, কে সহযোগিতা করবে। দিয়ে আমার মেয়ের প্রথম অপারেশনটা হলো, যাই হোক ওই ভাবির মারফতেই হলো। তারপরে ভাবিকে বললাম, ভাবি আপনাকে আমি আস্তে আস্তে পরে একটা ব্যবস্থা করে তুলে দেবো দেখি। তখন আমার ননদ, সে কোটিপতি, সে তোমার 14 না 15, যাই হোক আমি অত জানি না, ডায়মন্ডের তার ম্যারেজ ডে, তার হাজব্যান্ড তাকে ডায়মন্ডের তোমার মানে গহনা গিফট করছে। কোটিপতি বলতে কোটিপতি আমার ননদ। সে কী করলো, আমার ছোট দেবরকে দিয়ে সামান্য আপেল আর কমলা দিয়ে মেডিকেলে পাঠিয়েছে আমার মেয়েকে দেখতে। ওটা কিন্তু আমি নিয়ে ফেরত দিয়েছি। তখন আমার ভিতরে খুব ক্ষোভ হলো। দিয়ে যখন 6 মাস বয়স হলো আমার মেয়ের, দিয়ে আমার মেয়েকে নিয়ে একদিন কার বাপ পালিয়ে চলে গেল আমাকে না বলে। আমার কিন্তু ছোট মেয়ে, ঝুড়ি টুড়ি নিয়ে। তখন আমি আলমডাঙ্গাতে গেলাম, তখন আমাকে দরজা বন্ধ করে, তোমার তো মানে আগেকার বাড়ি পুরাতন, মানে প্রভাবশালী খুব, ওই যে হুট থাকে না দরজার, আমার হাতকে বেঁধেছে, পা বেঁধেছে, খাটের পরে আমাকে ফেলে তোমার ওই মোটা ইয়াদের আমার শাশুড়ি বসে আছে আমার মেয়েকে নিয়ে দরজার কাছে। উনি মারা গেছে, আল্লাহ ওনাকে মাফ করুক। আমাকে এত মার যে আমার গোটা শরীর, মানে তুমি এখন আমাকে কি ফর্সা দেখছো, মানে এখন আমি 4 ভাগের 1 ভাগ আছি। আমি তো ধবধবা সাদা ছিলাম, তো তোমার মানে গোটা শরীর আমার মানে রক্ত জমে গেছে, এমনকি যে আমি হাঁটতেও পারছি না। আমি জানি না কেন মারলাম। আমার শাশুড়ির খুব, শাশুড়ি কি তার ছেলেকে বলেছে, কি করলো, আমি থাকি না, হয়তো এসে চলে যাবে। তো থাকবো কি করে, এতগুলা ঋণ আমি করে এসেছি। আমি যদি এসে এখন তোমার কাছে বসে থাকি, মানুষকে আমাকে ছেড়ে দিবে। আমি তোমার কাছে ঋণ, তুমি আমার কাছে পাওনা দেয়, তোমার কাছে যখন আমি থাকবো। আপনি আপনার সংসার ছেড়ে বাপের বাড়ির ওইখানে টাইনা বেড়াইতেছেন, ব্যাপার কি তাই দাঁড়াইলো? কেন? ওটাই হয়েছিল। আপনি তাহলে ওটা তো আপনার সংসার না, আপনি আপনার সংসার রেখে কেন ওখানে যাবেন? আপনার হাজবেন্ড কেন খারাপ ব্যবহার করবে না? গায়ে হাত তুলছে, এটা খারাপ করছে, কিন্তু কেন খারাপ ব্যবহার করবেন? আপনার সংসার রেখে আপনি আরেকজনের টাইনে বেড়াইতেছেন। টেনে তো ধরো ওই যে টেনে বেড়ানোরও তো কারণ আছে নীরব। তাদের তো টাকা ছিল। তুমি যতই খারাপ বাপ হও না কেন, মানে আমার যতই দোষ থাকুক, সন্তানটা তোমার না। না, যতই দোষ থাকুক, আগে দোষটা তো উঠে আসতে হবে। আপনি 15 দিন পর পর চলে আসতেছেন আপনার বাপ ভাইকে, ওটা তো সে জেনেই বিয়ে করেছে। এইটাকে জানতো যে প্রতি 15 দিন পর পর এসে আপনাকে হাজিরা দিতে হবে। ও জানে বিয়ে করেছিল, তো ও সব সত্য মেনেই তো বিয়েটা আমাকে করেছিল। ওকে সব জানানো হয়েছিল। তোমাকে কি বলছি, আমার দাদা তো ওর হাতেই মরেছে। ও তো আমাকে জানে যে আমার পরিবারে কেউ নাই, দেখার কেউ নাই, আমার দাদার দায়। কিন্তু আমি কিন্তু বিয়ে করছি, কিন্তু আমার দাদাকে বলা যাবে না, বললে তো দাদা সব বন্ধ করে দিবে। সে তো তুমি তো অজান্তে আমি বা গোপনে। কিন্তু তখন কি আপনার বাবা অসুস্থ ছিল নাকি নেশাগ্রস্ত ছিল? তাহলে আপনার বাপ যদি তার সন্তানকে না দেখে, আপনার স্বামীর তার শালাশালির দেখার কোনো কারণ নেই। ওটাই কথা।
এবং সে যদি বলে আমি বলবো লজিক্যাল আছে। কিন্তু নিজের বউ ছেড়ে দিবে যে যাও তুমি বাপ ভাই দেখো, অথচ নিজের পেটের সন্তানের আমি দেখবো না আর ওর জন্য আমার মায়া হবে? তা তো হইতে পারবে না ভাই। না, শ্বশুর শাশুর জন্য মায়া না হোক, তোমার তোমার বাচ্চার জন্য তো তোমার মায়ের দরকার বাচ্চার ছিল। জন্য কখন মায়া করব? যখন তুমি আমার সাথে সংসার করতে, তুমি তোর কাছে থাকোই না। কে বলে থাকি না? তুমি তো 24 ঘন্টা যেন পড়ে আছে, তোমার সারাক্ষণ না, না। মাথার মধ্যে তোমার বাপ ভাইয়ের চিন্তা হইতেছে। শুনো, আমাকে গেলে ফকিন্নির বেটি, তুমি একটা টর্চারিং এর মধ্যে তুমি কতক্ষণ থাকবা? না, এটা কেন বলবে? ফকিন্নি বেটি কেন হ্যাঁ, বলবে? এটাই তো কে কথা। বলবে? কে এটা বলছে? আমার শাশুড়ি ননদ, আমাকে আমার জামাই ননদ বলছে? ও বলে না, তাইলে? কিন্তু ও চুপচাপ শোনে, ও চুপচাপ শোনে। তুমি মানে সে কতক্ষণ তো বলে নাই, শুনবা? সে তার উচিত সে ছিল তো প্রোটেস্ট দেখি। করার, সে সেটা হয়তো পারে নাই, তুমি কিন্তু সে তুমি কোনোদিন বলেও তুমি নাই। তোমার বউকে বিয়ে করে নিয়ে যাচ্ছ, তুমি তোমার নিজ দায়িত্বে সম্মান অবশ্যই। ধরে রাখার দায়িত্ব কার? অবশ্যই তোমার। তার। অবশ্যই তোমার অবশ্যই, বউকে তোমার অবশ্যই। চোখের সামনে কিন্তু হুট করে আজে 1.5 বাজে বছরের কথা মাথায় বলবে। একটা ছেলে থেকে স্বামী হইতে পারে না। ইট কস্ট টাইম, আর সময় লাগে। আর আমি বিয়ে করব না, সে কিন্তু জোর করে বিয়ে করেছে। কেউ কাউরে জোর করে বিয়ে করতে পারে না, সরি। জোর করে বলতে আমার বাপ মা দিয়েছে, আমি তো আমার মায়ের কথা তোমাকে বলেই হ্যাঁ, দিলাম তো যে জোর করে করে নাই, তোমার বাপ মা লোভে পড়ে দিছে। ওটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোভে পড়ে তাহলে ওর দোষ দিয়েছে। কই? লোভে পড়ে দিয়েছে যে আহামরি বড় লোক আমার মেয়ে দিচ্ছে, আমার মেয়ের কতই না সাত সুখে থাকবে। সবই তো ঠিক ছিল। তুমি যদি তোমার বাপ মায়ের ফ্যামিলি বাদ দিয়ে যদি ওইখানটায় সংসার করতে, এত ভেজাল তো হইতো না। তুমি কুল রাখি না, আমরা কি করতে গেছো? তো ওখানে সংসার করার মতন পরিস্থিতি ছিল না, নীরব। কিন্তু কারণ ওরা যতদিন আমাকে তোমরা বাইরে ছিল ততদিন প্রতিনিয়ত- সুখে ছিল না, যে কয় মাস বাইরে। না না না, আজকে শ্বশুর আসছে, ননদ আসছে, আসে খুদ ধরতেই থাকে। আত্মীয় স্বজন, গ্রামের মানুষকে তুমি বুঝো না যে অবশ্যই। তারা কি অনেক critical যন্ত্রণা ছিল, দায়, অনেক critical কি ক্রিটিক্যাল করে মনে করো। আর আমি Village তো politics এ আর চলা আমি তো লেগেছে ওইভাবে মানুষ হইনি যে আমি ধরো কথা আমার দাদা তো আমাকে কোনোদিন একটা জোরেও কথা বলেনি। আর আমি তো বললাম বংশের, কিন্তু আমি খুব আদরের মেয়ে, আন্ডারস্টুড। কেউ আমাকে একটা জোরে কথা বলেনি। মা ঠিক আছে, তাহলে এই ওইভাবে এই মানুষ এই হয়েছে। হাজবেন্ড মরে যাওয়ার পরে তখন কতদিন ওই- পরে গিয়ে বিয়ে করতে হলো আরেকটা? তোমার 5 বছর পর। 5 বছর পরে। তখন বেবির বয়স হচ্ছে 6.5 বছর। হ্যাঁ। ওকে। দ্বিতীয়বার যখন আমার মেয়েটার হাত যখন তো অপারেশন প্রথম হলো, তখন বললো 6 মাস পরে রডগুলো খুলে ফেলতে হবে। জি, তো তখন তোমার হচ্ছে যদি না হয় তো ইনফেকশন ধরে যাবে। আন্ডারস্টুড। আমি দ্বিতীয় বিয়ে থেকে শুনতে চাই, ওইখান থেকে আসো। দ্বিতীয় বিয়ের কথাই তো। আচ্ছা, প্রথমটা একটু শেষ করে দিই। তো তোমার তখন বললো যে ওই অপারেশনের সময় তখন লাগবে 25,000 টাকা। 2বার অপারেশন হয়েছে, কিন্তু তখন পুচ পড়ছে। তোমার 6 মাস পার হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেল। আমার দ্বিতীয় বিয়ের তো কারণ আছে, কারণটা তো বলতে হবে। তখন তোমার পুচ পড়ছে আমার মেয়ের হাত দিয়ে। তখন আমার মেয়ে হাত ব্যথা, অতটুকু বাচ্চা বুঝো। আমি এ দৌড় ও দৌড় ও দৌড় ঘুরছি, লোন লিখছি, কিছু টাকা লোনও পালাম। ওর বাপকে বললাম, তখন আমি বললাম যে তুই যদি কোনোদিন মরেও যাস, তোর মুখ আমি আর দেখবো না। মানে তুই তো আমাকে জেনে শুনে বিয়ে করেছিস, এমন যে কোনো কিছু না তা তো না। তুই সব জানার পরেও তুই আমাকে না দেখ, তোর বাচ্চার তো একটু এই বিপদের টাইমে তো তুমি ভাবো অপারেশন টাকা না দিক। নীরব, ওর উচিত ছিল না যে সে তার অপারেশনের সময় সন্তানের সামনে দাঁড়ানোর একটা অপারেশন কেন? তার ওইখানে কি নিয়ে গেছিলেন আপনি? কখনো তার বাড়িতে নিয়ে গেছিলেন হাত ভাঙার পরে? হ্যাঁ, তার বাড়িতে যাওয়া আসা খাওয়া সবে মেরাজ করছে, আমার ননদরা আসছে, সম্পর্ক তো আমার আছে, এমন যে তাদের সাথে কোনো সম্পর্ক রাখিনি, যা বলে তাই করা হয়। 5 ওয়াক্ত নামাজ তাহলে পড়তে জামাই এত জিদ কেন করতেছে? আল্লাহ জানে, এটা আমি বলতে পারতাম না। ওর মা ক্রিটিক্যাল ছিল খুব, মা বোন। ওর একটা বোন ছিল, ওর মেজো বোন। বোন থাকলে ওই সংসারে ভেজালের জন্য আর কিছু লাগে না। মানে ওর মেজো বোন আর মেজো দুলা ভাই, মানে ওরা আমার প্রতি ক্ষোভটা কেন, নাটোরে বিয়ে ঠিক করেছিল ওর, বুঝতে পারছো, বড় লোক ঘরে। ওই বিয়েটা ও না করে ও আমাকে করে, সেটা আমার জীবনের বড় অপরাধ ছিল। তো তার জন্য তো আমি দায়ী না। তুমি আমাকে জানে শুনে করেছো, আমার এখানে কোনো গোপনীয়তা নাই। আচ্ছা, একটা গেল। দ্বিতীয়ত তখন আমার মেয়ের হাত বললো কেটে বাদ দিবে, যখন ডাক্তার বললো তোমার, তখন আমার কোন মায়ের মাথা ঠিক থাকে? স্বাভাবিক। তখনও ভাবিকে কাঁদছি। ভাবির তখন ছোট ছোট কিছু গহনা ছিল, বাসায় সে ব্যবহার করতো, ওগুলো দিয়ে দিল? ওগুলাও দিয়ে দিল। ও মাই গড, ও মানুষ না? ভাবি আমাকে ওটা দিয়ে দিল, বললো লতা আমি তো তোকে টাকা দিতে এ পারছি না মানুষ না। বোন। কি নাম ওনার? ওনার নাম রীতা। এ মানুষ না। তো বললো যে আমি তো লতা তোকে টাকা দিতে পারছি না বোন, তো আংটি থেকে শুরু করে ওর মানে ওর যেগুলা জিনিস ও সব আমাকে দিয়ে, ওই খালি কানে সিটি গোল্ডের জিনিস পরে থাকতো, কে পরে থাকতো, করতে করতে 5-7টা বছর, কি আমার ঠিক মনে পড়ছে না, ওকে আমি দিতে পারিনি জিনিসগুলা। তো যখন ওর ননদের বিয়ে হলো বা হলো, মেয়ে বড় হয়ে যাচ্ছে,
তো ভাবিকে আজ দিব কাল দিব, ভাবিও চুপচাপ। ভাবি জীবনে একটা কথা বলেনি আমাকে, কিন্তু ননদরা শুনে গেছে, ভাবিরা ননদ গোলা আমাকেও আমার খালাতো বোনটা ভালোবাসতো, দেখতো তো চোখে এত কষ্ট আমার। তখন ভাবি টাকা দিয়ে, তুমি কি জানো যে আমার মেয়েকে যেদিন আমি অপারেশন করে নিয়ে আসি তখন ওই তোমার হাতে রড খুললো, তখন আমি এত ক্লান্ত, আমার প্রেশার টেশার নেমে গেছে, আমি একা। তখন আমি কোলে করে ওটি থেকে যখন নিয়ে আসছি, আমার মেয়েকে নামিয়ে দিয়েছেন ফট করে। আমি বলছি, মা তুমি কি একটু হাঁটে যেতে পারবা? আমার কোলে নেওয়ার সামর্থ্য নেই তোমার ওই 2 বছরের বাচ্চাকে, আমি নিতে পারছি না, আমি এতটা অসুস্থ হয়ে গেছি। তখন পাশ দিয়ে একটা লোক যাচ্ছে, বলছে আপনার তো মাথা ঠিক আছে, আপনার কি কোনো গার্জেন কোনো লোক নাই, আপনি আপনার মেয়েকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন? আমার মেয়ের ভাত ব্যান্ডেজ করা। এত ক্লান্ত, এত টেনশন, টাকা জোগাড় করি, চাকরি করছি তোমার, আমার মেয়ে তোমার ঝুলছে, পাশ থেকে বেডে আসে, মানে আমি ক্লান্ত, ঘুম, মানে আমার শরীরে তোমার কোনো ইয়ে না, এইরকম ছিলাম আমি, শুকনা। তো আমার ভাবির জন্য আমি দোয়া চাই, ওই যে বললাম আল্লাহ যেন আমার ভাবিকে ভালো করুক। দুনিয়াতে এত ভালো মানুষ, 2টা মানুষ আমার লাইফে, আমার দাদা আর আমার ভাবি। আচ্ছা গেল তো, তখন ওই ভাবিরটা দিয়ে করলাম, দিয়ে তখন আস্তে 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 তখন এর সাথে আমার সম্পর্কটা কেমন করে হলো। আমি মানে আমার তো খুব অসুস্থ থাকতাম, প্রেশার মাপাতে, ওর হোটেলের নিচে আবার দোকান ছিল। ও আমাকে অনেক আগে থেকে দেখেছে, কিন্তু আমি ওকে চিনতাম না, আমার দ্বিতীয় হাজব্যান্ডের কথাই আসি। তো তখন ও আমাকে দেখে একদিনকে বলছে যে আপনি হয় দাওয়াত নেন না তো দাওয়াত খান, আমাকে তাই বললো। তখন ও কিন্তু আমার চেয়ে বয়স অনেক বড়, আমার চাচার বন্ধু কিন্তু। তখন আমি বললাম, আমি হাসতে হাসতে বললাম যে আপনি এসে দাওয়াত খান, আমি আর কি দাওয়াত খাবো। তখন বলছে না, আমাদের ওখানে কফি হাউস ছিল, বলো আমার কফি হাউসে আসেন সন্ধ্যার দিকে, আমি আপনাদেরকে আগে খাওয়াই, তারপর আপনার বাসায় যেয়ে খাবো। তো আমার চাচার বন্ধু, আমার বোন টোন সবার সাথে পাশাপাশি বাড়ি, আমার মেয়েকে চিপস কিনে দেয়, এটা কিনে দেয়, ছোটো বাচ্চা তো সবাই ভালোবাসে। ওর উদ্দেশ্য যে এতটা খারাপ, এটা তো আমি জানতাম না। কি খারাপ ছিল উদ্দেশ্য? উদ্দেশ্য তো আমার উপরে ছিল। আচ্ছা গেল, মানে হয়তো আমাকে হাতে নেওয়ার জন্যই। ও তো আসলে আমাকে বিয়ে করার কোনো চিন্তা ভাবনাই ছিল না। ভোগ বুঝো, ভোগ করার চেষ্টা ছিল, যেরকম একটা মেয়ে, অসহায় মেয়ে, হয়তো কিছু টাকা পয়সা দেবো, দিয়ে ভোগ করবো, করে ছেড়ে দেবো। ওকে, তো আপনার বর্তমান হাজবেন্ড? হ্যাঁ, তো তোমার এটা করার পরে তখন আর সবার মুখে শুনি ও খুব ভালো, খুব ভালো, কিন্তু আসলে আমি ওকে ওইভাবে চিনতাম না। একদিন ও গাড়ি পার্কিং করছে আর আমি আমার আম্মা গেটে দাঁড়িয়ে, তখন আম্মা বলছে এটা শরীফ, তখন আমি আবার বলছি ভালোই তো। তো তোমার বলার পরে এই তো তখন ওই কফি হাউসে আমি আর আমার ভাইয়ের বউ গেলাম, তখন আমাকে একটা মোবাইল নাম্বার দিল, তখন তো মোবাইল ছিল না আমার, ওর ছিল। আর আমাদের বাড়ির অপোজিটে তোমার হচ্ছে চশমার দোকান ছিল। ও প্রতিদিন 1টা বাজে দুপুর ও আমাকে ফোন দেয়, ফোন দেয়, ফোন দেয়, ফোন দেয়। এবারে আরেকটা ঘটনা যে তখন আমাদের বাড়ি ভাড়া অনেক বেড়ে গেল, আমি কয়দিকে লোন দিব, বেতনও তো বেশি পাই না, ওভারটাইম করেও তোমার মেয়ের ওষুধ পানিতে আমি খুব মানে ঋণগ্রস্ত হয়ে গেছিলাম। সেই সময়টাও আমাকে সহযোগিতা করেছিল, করতে করতে তখন আমার খালাতো ভাই, এই যে ভাবিরই সহযোগিতা করেছিল মানে আপনি ওনার কাছে টাকা নিছিলেন? আমি নেইনি, ওই দিয়েছিল। একই মানে ওনার টাকা আপনি নিছিলেন? আমি নেইনি, আমার আব্বাকে দিয়েছিল, আমি কেন? নিজের হাতেও নেইনি টাকা, ওই নিজে থেকে দিয়েছিল। বাসা আমাদেরকে ছাড়তে বলেছিল, ও ছাড়তে দিবে না বাসাটা, উনি জানলো কারেন্ট কেমনে কেটে যে দিবে। বাসা ছাড়তে বলছে? ও আমাদের বাড়ির সবই খবর রাখতো, আচ্ছা, ওকে। ও নিজে থেকে সব খবরই রাখতো। আপনার বাবা কেন টাকা নিল আপনার কাছ থেকে? আমার বাবাকেই দিয়েছিল ওই, বা যাই হোক ধার হিসাবে নিয়েছিল, আমার মনে পড়ছে না ওটা কিভাবে নিয়েছিল গো নীরব, আমি বলতে পারবো না। ওই মুহূর্তে তো আমি নিজের মেয়েকে নিয়ে আর এত ঋণগ্রস্ত ছিলাম যে আমার মাথা কোনো কিছুই কাজ করতো না। ওকে। তো তোমার আমি অতটা জানি না, তবে আমি সবসময় আমাকে আমার ভাবি সান্ত্বনা দিত, আমার এই যেই ভাবি। তখন বিপদ বেশি দিন থাকে না। 7 বছর পরে আমার ভাই, আমার মানে এই খালাতো ভাই আমার একটা বিয়ে ঠিক করলো নওগাঁতে, যে এভাবে কিভাবে চলবে, ওনার বউ ক্যান্সারে মারা গেছে। তো তখন আমার আম্মা তখন ওকে বলে দিল যে মঙ্গলবারে আমার বিয়ে, বুঝছো? কি করে যখন এই জানে নিল, তখন ও ধরো আমাকে দরগায় নিয়েছে, বলছে যে কে বিয়ে কালমা পড়িয়ে দেন। তখন দরগা পাড়া আমার হচ্ছে ফুপুদের, তখন ওরা আমাকে সবাই চেনে। তখন আমার হাজব্যান্ড মারা গেছে, ওটাও জানে। তো তখন বলল যে একে তো আগে রেজিস্ট্রি করেন, তারপরে কালমা, আপনি রেজিস্ট্রি করে নিয়ে আসেন, তারপরে কালমা করবো। তার মানে না, আপনি একটা কালমা করে দেন, মানে জাস্ট ও আমার সাথে সম্পর্ক করবে বিধায় কালমাটা কোনোভাবে তো পাচ্ছে না। দিয়ে তোমার তার পাশেই ন্যাংরা কাজী অফিস ছিল, ওখানে নিয়ে যাও, আমাকে বিয়ে করলো। ওর বাপের নাম ভিকুল্লা, ও
ওর নাম শরীফুল্লাহ। ও আর আমার ভাইদেরকে আমার মাকে সঙ্গে নিয়ে কিছু মানুষ নেই সে মানে সাক্ষী লাগে, তখন আমি কিন্তু বোরখা পরে বাসার কাপড় পরে, ঠিক আছে। সেদিন আমি জানি না যে আমার বিয়ে, কিন্তু আমার ইচ্ছা ছিল যে নওগাঁতে বিয়ে করা। মানে আমি তো তোমাকে বলছি যে আমি এত ঋণগ্রস্ত ছিলাম, ধরো যে আর এত মেয়ে নিয়ে অসুস্থ কিভাবে চলবো, মাথা আমার কোনো কাজ করেনি। যদি এটাতে আমাকে তো কেউ খারাপ বলে তো আমি খারাপ মেনে নিলাম, কিন্তু সবার প্রশ্ন হতে পারে যে বিয়েদারি ছেলেকে কেন বিয়ে করলো। আমারও একটা প্রশ্ন, বিয়েদারি ছেলে বা কেন এরকম একটা মেয়েকে বিয়ে করতে আসলো। ওনার কি বাচ্চা ছিল, বউ বাচ্চা ছিল তখন? ওর মেয়ে আমার চেয়ে কিছুদিনের ছোট বড়। ওরে বাপরে। ওর জোয়ান ছেলে মেয়ে আছে, ওর বউটা অনেক বয়সী আমার চাইতে। ও বাবা। তোমাকে আমি ছবি দেখাই। তো তোমার তখন ও আমাকে বিয়ে করলো 90,000 টাকা দেন মোহরে। তো আর বিয়ে করলো, তো নামটা দিয়েছিল ভুল। তো নীরব আমি এতই বোকা, আসলে কিন্তু আমি ওর নাম জানি। মানে ওর সাথে তার আমার প্রেমের সম্পর্কে কথা বলেছি, অনেকদিন কথা বলেছি, কিন্তু ও আমাকে তখন আমার কাবিলনামাতে ওই নামই তৈরি হলো। তো আচ্ছা, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কাবিলনামা তোলা হলো পরে। কিন্তু ও তো প্রথম নামটাই ভুল, তোমার বাপের নাম ভুল, তোমার নাম ভুল, তাহলে কি আইন, আমি ধর্ম মোতাবেকই তোমাকে প্রশ্ন করি, তাহলে আমার বিয়েটা কি হালাল ছিল? আমি কি আদৌ কি মানে বউ ছিলাম? ধর্ম মতে ঠিক ছিলেন, আইনত ঠিক ছিলেন না। আইনত ঠিক ছিলাম না, ধর্ম মতে ঠিক ছিলেন। হ্যাঁ, কিন্তু আমাদের কালমা পাড়িয়েছে। তো আচ্ছা, আইনতভাবে কিন্তু তাহলে আমি ঠিক ছিলাম না, তোমার কাছে এটাই জানতে চাচ্ছিলাম আমি। তো পরে বিয়ে করার পরে ও চলে গেল ওর বাড়িতে, দিয়ে তারপরে আমি আমার বাপের বাড়িতে থাকলাম। এই খরচ দেওয়ার মধ্যে ধরো টুকটাক খরচ দিত, কারণ আমাকে চাকরি ছাড়া দিতে বললো, ছাড়ে দিলাম আমি। কারণ ও আমাদের সংসারে পুরো হালটা কিন্তু ওই ধরেছিল, মিথ্যা কথা বলবো না, মানুষ হিসাবে আমি বলবো সে 100-100 মানে ভালো ছিল তখন। তারপর ঝামেলাটা কখন হলো? ভালো থাকলো, থাকতে থাকতে মানে ওই আমার পরিবারকে দেখেছে অনেক, আমি ওকে অনেক দেখেছি, মানে দুজনকে দেখেছি। তবে আমার ওই হাজব্যান্ড তোমার কিছু গহনা আমাকে দিয়ে গেছিলো পরে, সেটা পরে যে মরার পরে, আগে দিয়ে গেছিলো। সে গহনাগুলো কিন্তু এইসব বিক্রি করে দিয়েছে, আমার মেয়ের জন্য কিন্তু একানিও রাখেনি। তার বিপদে তো স্বামী, তো তার সাথে সংসার করবো, তার বিপদ পড়লে তো বউ দিবেই, দিলাম। তো এই মানুষ আজকে এখানে লোন তোলায়, কালকে ওখানে লোন তোলাচ্ছে, পরশুদিন দিয়ে আমাকে ভাড়া বাড়িতে রাখলো। ও সবাই বললো তোকে এইভাবে 20 বছরের মধ্যে হাতে গুনে তোমার 17 থেকে 18 দিন রাতে ও আমার কাছে থেকেছে 20 বছরের মধ্যে। কি বলেন? হ্যাঁ, তুমি প্রত্যেকটা প্রমাণ আমি দিতে পারবো। আর 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 দিনগুলো কই থাকে ওনার আগের বউয়ের বাসায়? তার মানে ওরা জানে না আপনার বিয়ে করছে? হ্যাঁ, ওই বাড়িতে আমার যাওয়া আসা, ওদের সাথে আমি কক্সবাজার যাচ্ছি ঘুরতে, মানে দুই বউ একসাথে ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ, আমরা দুই বোনের মতন। ওর বউয়ের সাথে আজও আমার কোনোদিন কোনো গন্ডগোল ঝগড়া হয়নি, আমি ওকে অনেক সম্মান করি, এখনও সম্মান শ্রদ্ধা করি। কেন করি জানো? যে আসলে ওর তো কোনো দোষ ছিল না, বিয়েটা তো আমি করেছি, যে পরিস্থিতিতেই হোক, বিয়েটা তো আমি ছোট, আমি কেন ওর সাথে, কিন্তু আমি ওই মহিলাকে বহুত শ্রদ্ধা, কিন্তু ওই মহিলা আমার জীবন যে জেরবার করে দিবে এটা তো ভাবিনি। ওর তো মানবতা করা উচিত ছিল। যেমন আমার শ্বশুরের 2টা বউ, আমার বড় শাশুড়ির কাছে আমার শ্বশুর একদিনও যেতে পারেনি, যত ভালো ভালো সয় সম্পত্তি সব কিন্তু আমার ছোটো শাশুড়িকে দিয়ে গেছে, কিন্তু আমার শ্বশুরের বাপের ক্ষমতা হয়নি কোনো দিন যে বড় বউয়ের কাছে যাওয়ার। সেই তুলনায় আমি অত ছোট বউ, আমার স্বামী কিন্তু আমার প্রতি প্রচুর দুর্বল ছিল। আমার 1 নম্বর বয়স কম, ওর বউ অনেক সুন্দর ছিল, আমি সেটা বলবো না, ওই সুন্দরের কথা বাদই দিই। তবে সে আমাকে নিয়ে খুব হ্যাপি ছিল, অনেক অনেক খুশি ছিল। তো তোমার এর মাঝে কি হলো, কি কবিরাজে চলে যাই, আমি সবই বুঝি জানি। হঠাৎ হঠাৎ আমি সেন্স হারিয়ে ফেলি, পাগলের মতন করি। মানে তোমার কি বলবো, রাস্তাঘাটে ওর শার্ট ছিঁড়ে ফেলছি, যখন সবাই জানে গেল ওই পরিবারের। আর ওর একই কথা, সে আমাকে ছাড়বে না, ছাড়ানোর বহুত চেষ্টা করেছে ওর বউ, নিজের মুখেই স্বীকার করেছে, সে বহুত চেষ্টা করেছে। তো তোমার ওকে কিন্তু আমি এত সম্মান, এত ভালোবাসি। ধরো আমার 3 তলাতে যখন বাসা, ওদের তো 3 তলা বাসা, তখন আমার হাজব্যান্ড বলে, যখন ওই বাড়িতে আমি যাই, তখন বলে যে মানে ওই আমি একসাথে ঘুমাবো। আমার এতটাই লজ্জা লাগে যে আমি বড় মানে মানুষ থুয়ে আমি অন্য মেয়ে হলে করতো। আমার সাথে ওর আব্বা খুব রাগারাগি করলো, যে তখন আমি ওকে বুঝিয়ে টুঝিয়ে একটু হাত পা টিপে টিপে দিয়ে আসে, আমি বলি
আমি তো বুঝি যে সতীন ও কি একটা মেয়ের সাথে, কোনো মেয়ে এটা মানতে পারে না। ও নিচে ঘুমাবে আর আমি উপরে, আমার শাশুড়ি ওই এক ঘরে ঘুমায়, দম করে দরজা লাগিয়ে দিল তোমার, হ্যাঁ এই সিনগুলা তোমার। তো আমি তখন ওর আব্বাকে বলি যে দেখো এখানে থাকা থাকে আর ঘুমানো নাকি বিয়া একসাথে। তো আমি এখানে যাই, আমি মাদের সাথে এখানে আসছি বেড়াতে, তো আমি মাদের সাথেই থাকি, আমরা একসাথে আমরা তিনজনে ঘুমাবো। ফট করে ওকে বুঝিয়ে টুঝিয়ে একটু হাত পা টিপে টিপে তুমি ঘুমাও, আমি নিচে নেমে আসি। নিচে আসে যখন, তখন দেখি ওর মুখে অনেক হাসি, হ্যাঁ তখন দেখি যে মানে ও কিন্তু ঘুমাতে পারে না, ওও কিন্তু টেনশন দিচ্ছে, স্বামীকে তো সবাই ভালোবাসে, আমি ওরও দোষ দিব না। তো তখন দেখি যে ওই তোমার মানে খুব মানে ওর ভিতরে একটা খুশি ভাবটা দেখি আমি। তখন বালিশ টালিশ আমাকে ঠিকঠাক কোল বালিশ দিয়ে দেয়, আমি রাতে ঘুম আসে না আমার, ঘুমিয়ে থাকে আমার টেনশন। তখন তোমার করে কি যে আমার গায়ে দেখি ওই উঠে উঠে এসি চলছে, আমার গায়ে তোমার চাদর দিয়ে দিচ্ছে, সাইডে আমার বালিশ দিয়ে দিচ্ছে, আমার সত্যি এটা করেছে আমার জন্য। আমি কি খেতে পছন্দ করি সে আমাকে ওই রাখটাই রান্না করে দিয়েছে, হ্যাঁ আমি তাকে খারাপ বলবো না, সে যথেষ্ট ভালো। মানে আমি তো তার, সে পিছে আমার কি করলো নীরব সেটা আমি দেখিনি, আমি জানি না, কিন্তু সে আমার সামনে যেগুলো করেছে আমি তার স্বীকার করতে আমি মানে পছন্দ করি। বাচ্চাগুলা ওদের মনে আমার প্রতি প্রচুর ক্ষোভ, আসলে একটা হিংসাটা জন্মিয়েছে, কিন্তু ওর বাপ আমার স্বামী মানে এমনভাবে আমাকে উপস্থাপনা করে, এত ভালোবাসা দেখায়, যেখানে ওদের তো ক্ষোভ হবেই, সবারই হয়। তো তোমার ছেলে মেয়েও কোনোদিন আমার সাথে বেয়াদবি করেনি, আজ পর্যন্ত করেনি, কোনোদিন মুখ তুলে কথাও বলেনি, ওরা যথেষ্ট সম্মান করেছে। আর আমার মেয়েকে আমি শরীফের কাছে চিরকৃতজ্ঞ, সারা জীবন থাকবো যে আমার মেয়েকে ওই মানে ওর দুটো সন্তান পরে আমার একটা মেয়ে হয়েছে, যে ছোট মেয়েটা, তো 3 সন্তানের চাইতে সবচেয়ে আমার এই বড় মেয়েকে, ওর আব্বা যখন মারা গেল তখন ও যে বুকে তুলে নিল, মানে ওই কিন্তু ওই 3 সন্তানের চাইতে আমার এই মেয়েকেই ও বেশি ভালোবাসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি করেছে তুমি জানো? আমার মেয়েকে আমি কোনদিন স্কুল কলেজে নিয়ে যাইনি, ও স্কুল কলেজ প্রাইভেট টিফিন পর্যন্ত নিজে নিয়ে যেত, নিজে নিয়ে যেত, নিজে করতো। আমার বড় মেয়ে খুব সুন্দর ছিল, সবার সাথে এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে, বুকে জড়িয়ে ধরে সবসময় রাখতো। তারপর আমার মেয়ের বিয়ে হলো, নাতি হলো, তখন তোমার আমার নাতিকেও সেই ভালোবাসলো। এটা এটা আর ভাই কারোর চোখে সহ্য হলো না, এত ভালোবাসে এদের প্রতি। কিন্তু আমাদের পরিবার সুন্দর, আমরা একসাথে 2 পরিবার আমরা একসাথে কক্সবাজার যাই, ঘুরি, ভাই বোনের কত মিল। আমার বড় মেয়ে অনেক শান্ত, খুব শান্ত, মানে তুমি দেখলে বলবা, মানে খুব ভদ্র শান্ত। আমার জামাইগুলো অনেক ভালো। তো তোমার আমার ভাই মানে তারপর আমাদের হোটেলটা ডেভেলপারকে দিয়ে দিল। তখন আমার ভাই যেদিন থেকে ঢুকলো, মানে আমার নিজের ভাই, যার জন্য আমি বললাম না, আর যার জন্য আমি এত কষ্ট করলাম, আমার সংসার গেল, আমার সারা লাইফ গেল, জীবন গেল, ওদেরকে মানুষ করলাম, ওর মেয়েকে মানুষ করেছি আমি। করলো কি, নিজের স্বার্থের জন্য নিজের, ওর বউ কিন্তু আগাগোড়াই সহ্য করতে পারত না, আমাকে অনেক হিংসা করতো যে আমার ননদ, আমরা এত ফকিন্নিভাবে থাকি, আমার ননদ এত বিলাসিতায় থাকে, এত সাধু, আমার স্বামী তো আমাকে মানে ওই বউকেও যা দিত আমাকেও তাই দিত। আমার এমন কোনো দামি শাড়ি নাই, আমি কোনো দিন 20 থেকে 25 হাজারের কমের শাড়ি আমরা পরি না। তো তোমার ঈদের টাইমে গেলে মানে দোকানে মানে সপরা ছিল, আমরা কোনোদিন বাজার টাজারে যাইনি, যাই হোক এরকম করে। কিন্তু ও আমাকে জীবনে একানি সোনা দেয়নি, তুমি জানো? এই যে আমার নাকফুলটা দেখছো ডায়মন্ডে, অনেক, এই নাকফুলটা ছাড়া আর 3 আনির একটা কানের দুল আছে। কেন? না আমার মেয়েদেরকে একানি সোনা সে দিয়েছে, না আমাকে দিয়েছে। কি লজ্জা! ও খালি খাবে, তোমার ব্যাগ ভরে ভরে বাজার। আমি বলি এত বাজারের তো দরকার, আমাকে মানুষকে দিয়ে দিতে হয়, আমি ফেলে দিই। আচ্ছা গেল, মেয়েদের যে বিয়ে হলো তখনও কিন্তু সে দেয়নি। কেন দেয়নি? নিশ্চয়ই কোনটা, তার হয়তো কোনো অবসেশন বা কিছু একটা আছে। দেয়নি আমাকে। আচ্ছা সে ভাড়া বাড়িতে রাখতো নীরব, কষ্টগুলো কোথায় দেখো। তার ভালো গুণটা আর আমি কিন্তু স্বীকার করলাম, সে মানুষ হিসেবে সে অনেক ভালো। সে আমাকে কিন্তু কোনো দিন জোরে কথা বলেনি, কোনো দিন আমাকে খাওয়ার কষ্ট দেয়নি নীরব। খাওয়া পড়া বা ঘোরা ফেরার, সন্ধ্যা লাগলে গাড়ি নিয়ে বাড়িয়ে যেত আমাকে নিয়ে ঘুরতে। মানে সে যাই হোক, কিন্তু তার মনে মনে এত বিষ, এটা তো আমি জানতাম না। আসলে আমাকে ব্যবহার করেছে, কারণ আমি তো ধরো একটু খুব প্রতিবাদী মেয়ে। ওই যে আমার একটা পেটে শিক্ষা দাদা মরার আগে আমাকে কিছু কথা বলে গেছিলো। আমি কিন্তু কাউকেই ভয় করি না, আমি আল্লাহকে ছাড়া কাউকেই ভয় পাই না, আর মৃত্যুকে তো আমি যেদিন হবে হবে। তো ও আমাকে দিয়ে ধরো, ওকে কেউ কিছু বললো আমি যে ধাপ করে প্রতিবাদ করি। ওর ছেলে মেয়ে 3-4টা বিয়ে করছে, যাচ্ছে,
আমি যা প্রতিবাদ করছি ও আমাকে সামনে ঠেলে দেয়, ও পিছে ছেলে মানুষ পিছে থাকে। আমি যে বাসাতে ভাড়া থাকি সে বাড়ির একদিনকে আমাকে বাড়িওয়ালি ডাকে নিচে, বলছে আপনাকে বাসা ছাড়া দিতে হবে, আমার বড় মেয়ে উঠবে। আমি জানি ওর বড় মেয়ে তো কুষ্টিয়ায় থাকে, উঠবে না। আমি বললাম কেন, আমি তোমার 11 বছর আছে এই বাড়িতে, 11 বছর পরে আপনি আমাকে বাড়ি ছাড়তে বলছেন কেন? 2 বছরের ভাড়াই দেয়নি সে। কিন্তু বাড়িওয়ালি আমাকে বলছে না, কিন্তু ভাড়া তো আসলে ওর বাপ দিয়ে দেয়। তো ভাড়ার জন্য আমি 3টা বাড়ি ছাড়েছি। ও এত, ধরো গাড়িতে করে নিয়ে আমাকে সন্ধ্যায় ঘুরছে, আমরা দামি দামি পোশাক পরছি, বাজার বাজার খাওয়ার কাজের মানুষ, অথচ তুমি তোমার বাড়িতে ভাড়া দিচ্ছি না, আমি কেউ রাখবে? এটা কি কারণে সে করতো নীরব, এটা আমি আজও আমি বলতে পারবো না। উনি আছেন, বেঁচে আছেন উনি? হ্যাঁ বেঁচে আছে, ভালো আছে। এখন তোমার নাম প্রেম করছে আর কতজনের সাথে, কি বলবো, তুমি দেখো, দেখলে বুঝতে পারবা। আপনাদের সংসার আছে এখনো? না, সেপারেশন হয়ে গেছে, আমরা ডিভোর্স হয়েছে না সেপারেশন হয়েছে? ডিভোর্স হয়ে গেছে। তার মানে হচ্ছে উনি খাওয়া টাওয়া সব দিতে চায়, কিন্তু টাকা পয়সা দিতে গিয়ে ঝামেলা তার। টাকা পয়সা তোমার টাকা পয়সা সে দিয়েছে, মানে দিত, কিন্তু বাসা ভাড়া তো দিত না তাহলে। সে বাসা ভাড়া দিত না, সে ধর আমাকে দিয়ে লোন তুলেছে, সে কিস্তিটা দেয় না। সে এমন, তার বাড়িতে কিন্তু সে প্রচুর খরচ করে। তার ছেলের বিয়ে দিল ড্রোন দিয়ে, তার ছেলের বিয়েতে কমপক্ষে তোমার 90 লাখ টাকা মতন খরচ করেছে। আর ও সবার সামনে বলে, সঙ্গে তাহলে ছাড়াছাড়িটা কেন হলো? ছাড়াছাড়িটা হলো ও আমাকে বলে যে আমি নাকি পরকিয়া করি। ওকে। একটা ছেলে আছে জাকি, মানে যাকে আমি তোমার, এখন ধরো আমি তো মেয়ে মানুষ, আমি তো সব জায়গায় সবসময় বাড়াতে পারি না, করি না, ওকে কিন্তু আমি ছেলের মতন ভালোবাসি। তোমার অধিকার আছে, তুমি ও, আমি যার সাথে কথা বলবো না কেন তার সাথে আমার রিলেশন আছে। আমি কালো শাড়িটা কেন পরলাম, পরে কেন আমি আমার ওই ভাইয়ের বাড়িতে গেলাম, মানে এটা মানে এটা ঢুকিয়েছে কে? আমার ভাই, আমার নিজের ভাই বলেছে যে আমার বোন খারাপ, আমার বোনের এর সাথে সম্পর্ক, ওর সাথে সম্পর্ক, আর আমার সতীনটা সুযোগ পেয়ে গেল। এখনই তো মানে সুযোগ ছাড়িয়ে নেওয়ার। আর দোয়া তাবিজ তো ভাই আছে মাশাল্লাহ। আমার ছোট মেয়েকে নিয়ে তো আমি, দেখো তোমার মানে হুট করে, আমি যে একটা মেয়ে মানুষ, আমার তো টাকার দরকার, আমিও ভাড়া থাকি, তোমার আমাকে নিজের 1 ছটাক বাড়ি করে দেয়নি, ওর নিজের বাড়িতে আমাকে তুলে নি। তাহলে ওই লোকের উদ্দেশ্য ভালো ছিল? তুমি বলো। ও জাস্ট আমাকে ভোগ করেছে, হ্যাঁ ভোগ করেছে সে, আমি বলবো তখন সে ভোগ করেছে। সে কোনোদিনই আমাকে ভালোবাসেনি। একটা ভালোবাসার মানুষকে তুমি তোমার কথাতে তুমি আন্দাজে ছেড়ে দিলা। তুমি 20 বছর আমি পা ধরে কেঁদেছি। তুমি তুমি খোঁজ নিয়ে দেখো, যদি আমি মিথ্যা বলি তোমরা আমাকে যে শাস্তি দিবা সমাজে আমি মাথা পেতে নিব। ওই যে বাড়িতে এত চরিত্র খারাপ ওই লোকের, আমাকে সবসময় তালা বন্ধ করে থাকতে হতো। মানে কমিশনার উনি একটা, আমি তার নাম নিচ্ছি না, ওর বাসাতে আমি থাকতাম, তারও নজর ছিল আমার উপরে। তা রাতের বেলা তোমার জান্না ঠকঠক করে, আমি কাঁদে ফোন করিয়ে দেখো এরকম করছে, আমাকে জ্বালাচ্ছে, করছে। এক রাতও থাকেনি। আমার মেয়েরা অসুখ বিসুখ, আমি অসুখ বিসুখ, লাস্টে তো আমাকে 1টা মাস আমি বিছনায় পড়ে, তখন আমি তোমার মানসিক রোগীর মতন হয়ে গেছিলাম। আল্লাহ আমাকে এতটাই ভালোবাসে, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেয়। তোমার আমার বাড়ির পাশ থেকে পুতুল মুতুল এটা সেটা, যাই হোক হাবি যাবে এগুলো। শোনো নীরব, আমার আল্লাহর নবী কিন্তু বহুত কিন্তু দোয়া কালমা সে তার প্রতি কোরআন নাজিল হয়েছে। সে 6 মাস যদি কবিরাজ করতে পারে তা আমাদেরকে কি করবে না? বলে ডাক্তাররা বলে ভুয়া, ডাক্তাররা তো এটা ভুয়া বলবেই, তাদের ইনকাম করতে হবে না, কিন্তু করে তো। যখন করে তখন আমি নামাজ পড়তে পারি না, আমার চেহারা বিদঘুট হয়ে যায়, খাওয়া দাওয়া সব উঠে যায়। মানে তুমি যে আমাকে ভালো কথা বলছো না, মানে তোমার সাথে আমি মানে তোমাকে আমি খুন করে ফেলি, এই করি, মানে এটা এখন আমার উপর দিয়ে তো চললো পাচ্ছে না, কারণ আমি তো এগুলো দেখে দেখে সতর্ক হয়ে গেছি। আমি নিজের সেফটির জন্য আমি যাই, কিন্তু আমি কাউকে ভাই কোনো দোয়া কবিরাজ করতে যাই না, কারণ আমি মৃত্যু হলে আমার কি জবাব দিব আল্লাহকে? আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, যখন আমাকে কেউ কিছু করে তখন আমি নামাজে যেতে পারি না। এই জিনিসটা এখন আমার ছোট মেয়ের উপরে চালাচ্ছে। আমার ছোট মেয়েকে দিয়ে আমাকে বাজে বাজে কথা বলেছে, সব রেকর্ড করেছে। আমাকে ঘুমের ওষুধ খেয়ে ফেলে দিয়েছিল আমার জামাই, মানে আগে যে আমার মেয়ের সাথে যার বিয়ে ছিল, একটা গুন্ডা মাস্তান, ওর লাইভও আমি আনবো সামনে। তো নীরব, তার তো প্রমাণ দিতে হবে। তোমার আমি 50 লাখ টাকা নিলাম, তোমাকে আমাকে প্রমাণ, আমি তো তোমার সামনে স্বীকার করলাম। সে আমাকে খাওয়া পড়া মানে সব দিক দিয়ে সে রেখেছে। সে আমাকে না একটা বাড়ি দিতে, আমি ভাড়া বাড়িতে আছি কেন? 1 শতক মাটি নাই, আমার 2 মেয়েকে আনি সোনা বলে দেয়নি। হ্যাঁ, আমার নাতি যখন হয় আমার শাশুড়ি একটা চেন দিয়েছে, আমার হচ্ছে বড় মেয়ে কানের দুল দিয়েছে 7 খাওয়ানিতে, আর আমার সতীন আংটি দিয়েছে।
এই সোনা দিয়ে আমার বড় মেয়েকে, ছোটটাকে তো কিছুই দেয়নি কেউ, কিন্তু ছোটটা ওদের রক্ত, ছোটটার প্রতি কেন ক্ষোভ জানো? আমার বড় মেয়ে কিন্তু ওই সম্পত্তির অংশীদার না, তুমি এটা জানো? আমার বড় মেয়ে কিন্তু পাবে না, শরীফ না দিলে ও পাবে না, কিন্তু আমার ছোট মেয়ে তো অংশীদার, হকদার। এর জন্য আমার ছোট মেয়ের উপরে এগুলা চালাচ্ছে, যেটা আমার উপরে করেছে। তোমার এই গল্প থেকে ভাই যদি কেউ মানুষ শিখতে চায় তোমার লাইফ থেকে, কি শিখতে পারে বলো তো? তোমার লাইফ থেকে যদি যারা দেখলো তখন মুখোশধারী শয়তান, মানুষ মুখোশ পরে চলে। হ্যাঁ, মানুষের সব কথা বিশ্বাস করা যাবে না, বিশেষ করে স্বামীদের ভালোবাসায় মুগ্ধ হওয়া যাবে না। হ্যাঁ, মুগ্ধ হওয়া যাবে না। মন, আমি পৃথিবীর যদি আমাকে প্রশ্ন করো যে তুমি সবচেয়ে কাকে, এখনো আমি কিন্তু আমার স্বামীকেই ভালোবাসি এখনো। তাইলে কিন্তু ভালোবাসার বিশ্বাসের কথাটা বললাম আমি। তো তোমার আমি মানে আমার কাছ থেকে এটাই শিখবে যে ধোঁকা কাকে বলে দেখো। আর মানুষের মানে তোমার সামনে তোমাকে পানি ঢালছে, পিছে তোমার আগুন জ্বালাচ্ছে। যেটা আমার সাথে না, বহুত মেয়ের সাথে এটা হয়, কেউ বুঝে কেউ বুঝে না। যেমন আমি আল্লাহ ক্ষমতা দিয়েছে, হয়তো আমি ধরে ফেলছি, আমি তোমার সামনে বলার সাহস, এরকম বহুত মেয়ে আছে যেগুলো বলতে পারে না। তাদের, আমারই ছোট বোনের কথা বলি, ও কিন্তু বহুত কষ্টে থাকে, বহুত তার জীবনে কষ্ট, কিন্তু আমি খুব প্রতিবাদী, আমি ধরে সামনে এসে বলতে পারলাম। অনেকে হয়তো তার আত্মীয় সমাজ এদের ভয় কিন্তু মেয়েরা বলতে পারে না, বুকে চেপে রাখে, বহুত কথা বলতে পারে এবং বুকে রাখতে রাখতে পাগল হয়ে যায়। এই নিয়ে আজকে আমরা শেষ করি। আমরা দোয়া করি তোমার ভাই জীবন থেকে সব কষ্ট দূর হোক এবং নিজের ব্যবসাটা বড় হোক। আর নিজের সেলাইয়ের বা ব্যবসার কোনো যদি প্রমোশন করতে চাও, ইউ ক্যান সে যে আমার ওটা আমি করব। তোমার কাছে আমার আরেকটা অনুরোধ, আমাকে এরা তোমার মানে সবসময় ফলোতে রাখে, এটা একটা পয়েন্ট যেটা আমি দেশবাসী জানে রাখো। তো ওরা এমনও কথা বলে যে আমাকে পারবে না, আমার মেয়ে জামাইদের ক্ষতি করবে। আমার বড় মেয়ে কিন্তু টার্গেট করে রেখেছে আমার বড় মেয়েকে, এটার জন্য আমি কিন্তু আজকে বিশেষভাবে লাইভে আসছি। আমি আমার জন্য না, আমার 2 সন্তানের জন্য আসলাম, তাদের নিরাপত্তার জন্য। তো আমি আইনগত ব্যবস্থা আমি অবশ্যই নিয়ে রাখবো আমার মেয়েদের জন্য। আমার 2 মেয়েকে খুব হয়রানি পেরেশানি, মানে কি তোমাকে কি বলছি, মানে ও সামনে শো হয় না, কিন্তু ওর কিছু লোক আছে তাদেরকে দিয়ে করেছে। যেমন এখন তোমার গুন্ডা মাস্তান, এই সেই হাবিজাবি সাংবাদিক, এই সেই হাবিজাবি দে কী করবে, আমাকে হেনস্থ করবে। তুমি ভাবো যে আমাকে রাস্তাতে ছেলে মানুষ মারলে তো তোমার কেস হবে, মেয়ে মানুষ দিয়ে আমাকে মারাবে। চিন্তা করো, এদের চিন্তা ভাবনা কতটা। তবে আমি বিশ্বাস করি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক, এবং এই সম্পর্ক আল্লাহ নিশ্চয়ই সুন্দর করে কবুল করবেন।